ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে চ্যাপ্টার 2 অর্থাৎ গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি যেটা আছে সেই চ্যাপ্টারের আমার বিগত দিনে যেটুকু আমরা পড়িয়েছি সেটুকুর উপর মূলত আমরা একটু আলোচনা করব। তো জিনিসটা আর অন্য কিছুই না, তোমাদের সামনেই উইকলি টেস্ট, সাপ্তাহিক পরীক্ষা। তো সাপ্তাহিক পরীক্ষাতে আমাদের যেই টপিকগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, হয়তো তোমরা ভালো করে ওইভাবে নজর দাও না বলেই তোমাদের কিছু ঘাটতি থেকে যায়, গলত থেকে যায়, খুব সিলি কতগুলো মিস্টেক করো, ভুল করো। তো সেই জিনিসগুলো আমরা যদি একটু আলোচনা করি তাহলে সেক্ষেত্রে তোমাদের মোটামুটি রিভিশনটা হয়ে যাবে এবং আশা করি পরীক্ষায় ভালো করতে পারবে। তো দেখো, ইতিমধ্যে আমি গত দিন একটা খাতায় একটা ভিডিও করেছিলাম যেটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের উপর। তো আজকে মূলত আমরা গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রির উপরেই কথা বলবো। তো সেখানে একদম কমন কিছু জিনিস যেগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসে বা আমাদের সামনেও পরীক্ষা আসতে পারে, সেই জিনিসগুলো নিয়ে মূলত আমরা কথা বলবো। তো আমাদের এইখানে যে টপিকগুলো হয়তো ওই বইয়ে আছে, বাট এগুলো নিয়ে খুব বেশি সময় ক্ষেপণ করার খুব বেশি দরকার নাই বলে আমি মনে করি। যেমন আমার রাদারফোর্ড মডেল, বোরের মডেল, এগুলো তোমরা নিজেরা যেহেতু এসএসসি লেভেলেও পড়ে আসছো, এখানেও পড়বে। তবে রাদারফোর্ড মডেলের মধ্যে যেমন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা একটু করে নিবে। আর বোরের মডেলের মধ্যে যেমন আমাদের বোরের মডেলের 3টা স্বীকার্য আছে। একটা হচ্ছে শক্তিস্তর বিষয়ক মতবাদ, একটা কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ এবং আরেকটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ। এই 3টা মতবাদে প্রথম যে আমি শক্তিস্তর বিষয়ক মতবাদটা বলেছি সেটাতে আর কিছুই না, যে কোনো পরমাণুতে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনসমূহ কতগুলো স্থির বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই স্থির বৃত্তাকার কক্ষপথগুলোকেই শক্তিস্তর বা অরবিট বা এনার্জি লেভেল বলা হয়। যতক্ষণ কোনো একটা ইলেকট্রন ওই শক্তিস্তরে থাকে ততক্ষণ পর্যন্ত তার শক্তির মানটা নির্দিষ্ট। এবং সেক্ষেত্রে আমাদের এই যে শক্তি স্তরগুলোকে সাধারণত কে, এল, এম, এন এগুলো দ্বারা প্রকাশ করে, এগুলা যথেষ্ট ভালো করে তোমরা আয়ত্ত করতে পারবে। বাট আমার এখানে একটা জিনিস জানা থাকা দরকার, যে যখনই আমরা কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, যেটা আমরা জানি যে একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা প্রকাশ করি, এম ভি আর ইকুয়ালস এন ইন্টু এইচ ডিভাইড বাই 2π। তো যখন এখানে এম ভি আর হচ্ছে কৌণিক ভরবেগ, তো সেই কৌণিক ভরবেগটা আমরা নির্ণয় করতে গেলে আমাদের বাকি জিনিসগুলো এন, এইচ, পাই এগুলোর মান জানা থাকতে হবে। এবং সাধারণত আমরা এই মানগুলা এসআই পদ্ধতিতে ব্যবহার করব। এসআই পদ্ধতি হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক একক, যেটা সে এককে। তো আমাদের এই সূত্র দিয়ে যদি কোনো অঙ্ক আসে তাহলে সেক্ষেত্রে যদি বেগের মান বের করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে এটা আর এর মান দেওয়া থাকতে পারে। আর এর মান দেওয়া থাকলে সেটা বসিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের ই ইকুয়ালস এইচ নিউ। ই হচ্ছে শক্তির মান, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। বা এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এইচ ইন্টু সি ডিভাইড বাই ল্যামডা। সি হচ্ছে শূন্য মাধ্যম আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বা এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, এইচ ইন্টু সি ইন্টু এই 1/ল্যামডাকে নিউ বার বলা হয়। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে বলা যায় নিউ সমান সি ডিভাইড বাই ল্যামডা, অথবা নিউ সমান আমরা লিখতে পারি সি নিউ বার। তাহলে এই যে এক একটা রিলেশন, এখান থেকে কখনো আমরা কম্পাঙ্ক বের করতে পারি, কখনো তরঙ্গ সংখ্যা বের করতে পারি, কখনো এই যে এখানে কম্পাঙ্ক, আবার কখনো শক্তির মান নির্ণয় করতে পারি এই ইকুয়েশনগুলো ইউজ করে।
যাই হোক, এদিকেও আমি খুব একটা যাব না, আমাদের যেটা সরাসরি আমাদের কোয়ান্টাম সংখ্যার মধ্যে চলে যাব। তোমাদের কোয়ান্টাম সংখ্যাতে বিশেষ করে আমাদের 3টা যে নীতি আছে, আমাদের সামনে সিলেবাসও আছে, 3টা নীতি নিয়েই আমি হালকা আলোচনা করব। আমার ভিডিওটা খুব বেশি লেংদি যাতে না হয়। তো সেক্ষেত্রে আমাদের কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে, যেমন আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা আছে: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কোয়ান্টাম সংখ্যার মানের উপর আমার বিভিন্ন শক্তি স্তরে বিভিন্ন অরবিটাল বা কতটা ইলেকট্রন থাকবে সেগুলো নির্ভর করে। তো সেই জিনিসগুলো আমরা একটা চিত্রের মাধ্যমে দেখিয়ে তারপর সেটা আনসার করার চেষ্টা করব। তাহলে আসো আমরা একটা চিত্র যদি এরকম দেখি যে কোনো একটা ধরো শক্তি স্তর এরকম দেওয়া আছে যে আমি এটাকে নিউক্লিয়াস ধরলাম, নিউক্লিয়াসের বাইরে এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, তারপর এটা একইভাবে তৃতীয় কক্ষপথ, তারপর এটা চতুর্থ কক্ষপথ এবং এখানে ধরলাম যে পঞ্চম কক্ষপথ পর্যন্ত আছে। তাইলে এখানে এটা যদি আমার কে শক্তি স্তর হয়, এটা এল, এটা এম, এটা এন এবং এটা ও, তাহলে শক্তি স্তরগুলোকে আমি কে এল এম এন ও দ্বারা লিখলাম। এখন যদি বলা হয় আমার উদ্দীপকের এন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারে, এন শক্তি স্তরে কতটা ইলেকট্রন কতটা অরবিটাল থাকতে পারে, তা 4টি কোয়ান্টাম সংখ্যার মানের মাধ্যমে দেখাও। তাহলে সেক্ষেত্রে আমি চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, যদিও আমাদের একটা কমন একটা সূত্র আছে যেটা 2n², সেই 2n² কি 2 × n²। তাইলে আমার যেহেতু n এর মান 4 বলা আছে, তাহলে 2 × 4², তাহলে 4² মানে 16, 16 × 32, তাহলে আমাদের চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকবে। কিন্তু আমরা যদি সেটা 2n² সূত্র দিয়ে বের করে লিখে দিই, তাহলে সেটা কিন্তু কেটে 0 দিবে, কারণ আমাদেরকে বলা থাকবে যে চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে তা 4টি কোয়ান্টাম সংখ্যার মানের মাধ্যমে দেখাবো। তাহলে সেক্ষেত্রে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে l দিয়ে প্রকাশ করা হয়, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে m দিয়ে, এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যেটাকে s দিয়ে প্রকাশ করা হয়। এই 4টা কোয়ান্টাম সংখ্যার মানের মাধ্যমে আমরা দেখাবো যে চতুর্থ শক্তি স্তরে মোট কতটা অরবিটাল আছে, কতটা ইলেকট্রন আছে। যাই হোক, সেটা যদি আমি বোর্ডের এই প্রান্তে করতে যাই, তাহলে সেক্ষেত্রে এটা আমি মুছে দিচ্ছি। আমাদের জানা হয়েছে যে এটা চতুর্থ শক্তি স্তরে, তাহলে তখন আমার এই যে n এর মান, l এর মান, m এর মান এবং s এর মান দিয়ে আমরা চতুর্থ শক্তি স্তরে বা যে কোনো শক্তি স্তরে কতটা অরবিটাল কতটা ইলেকট্রন আছে সেটা জানতে পারবো। তাহলে দেখো, আমি এই চিত্রটা মুছে দিলে আমার জন্য সুবিধা হয় যে আমি এখানে এঁকে জিনিসগুলো বুঝাইতে পারবো। তাহলে ধরো ম্যাক্সিমাম আমাদের বেশিরভাগ পরীক্ষায় চতুর্থ বা তৃতীয় শক্তি স্তর পর্যন্ত আসে। তাহলে যখন n এর মান আমাদের 4, তখন l এর মান সবসময় 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হয়। 0 থেকে স্টার্ট, কিন্তু n-1 পর্যন্ত যাবে। তাহলে n এর মান যখন 4, তখন l এর মান 0, 1, 2, 3 এই পর্যন্ত হয়। এবং বলা আছে আমাদের n এর মান যত, l এর ঠিক ততটা মান থাকবে। তাহলে n এর মান 4 বলে l এর 4টা মান 0, 1, 2, 3, এবং এই l এর মান যখন 0 হয় সেটা অ্যাকচুয়ালি s অরবিটাল, 1 হলে সেটা p অরবিটাল, 2 হইলে d অরবিটাল এবং 3 হইলে f অরবিটাল। এটা যেহেতু সবাই কম বেশি জানো, তাহলে আমাদের এই 4টা অরবিটাল আছে s p d f, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে আমাদের 0, 1, 2, 3 4টা l এর মান হবে। এইবার l এর মানের উপর নির্ভর করে কিন্তু আমার m এর মান নির্ধারিত হয়। m এর মান আবার -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। তাহলে যখন আমার l এর মান 0, তখন m এর মান 0 ছাড়া আর কিছুই না। কিন্তু যখন l এর মান 1, তখন m এর মান -1, 0, +1।
একইভাবে আমরা যখন n এর মান l এর মান 2 হবে তখন এটা হবে -2 -1 0 +1 +2। তাহলে এই মানগুলো আমরা ইয়ে করলাম যে l এর মান যখন 2 হবে, তাহলে একইভাবে l এর মান যখন 3 হবে তখন m এর মান হবে -3 -2 -1 0 +1 +2 +3। এখানে আমরা s দেওয়ার আগে আমরা m এর মানের ইমিডিয়েট পরেই একটা ঘর লিখতে পারি, যেটাতে থাকবে অরবিটাল সংখ্যা। এখানে আমাদের অরবিটাল সংখ্যা মোট কতটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে দেখো যখনই m এর মান 0 সেটা কিন্তু একটা মান, তার মানে অরবিটাল সংখ্যা 1। এখানে 1 2 3 তিনটা মান অরবিটাল সংখ্যা 3, তারপর এখানে 5টা মান অরবিটাল সংখ্যা 5 এবং এখানে 7টা মান, তাহলে অরবিটাল সংখ্যা 7। তাহলে দেখো আমরা যদি ইলেকট্রনগুলোকে যোগ করি, অরবিটালগুলোকে যোগ করি 7 5 12 12 3 15 15কে 16টা অরবিটাল আছে। এইবার আমরা এরপরে যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইলেকট্রন আলাদা করে হিসাব করি তাহলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে সেটা দেখা যায়। তাহলে আমাদের এখানে s এর মান, s মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা, প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তাহলে একটা +½ এবং একটা -½ দিয়ে আমরা ডিনোট করব। একইভাবে আমরা 3টা যেহেতু মান, 3টাতেই +½ 3টা আছে, -½ 3টা আছে, তাহলে 3 2 এখানে 2টা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন। এবং একইভাবে 5 যখন মান, m এর মান যখন 5, তার মানে অরবিটাল সংখ্যা 5টা এবং ইলেকট্রন সংখ্যা 5 × +½ -½ তার মানে এখানে 10টা ইলেকট্রন। আর যখন l এর মান 3 তখন m এর মান কিন্তু -3 -2 -1 0 +1 +2 +3 7টা মান এবং এখানে ইলেকট্রন সংখ্যা হবে 7 × +½ -½ তার মানে এখানে 14টা ইলেকট্রন। তাহলে দেখো তো আমাদের 14 × 24 24 হচ্ছে 30 30 আর 2 32টা ইলেকট্রন আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে, যেখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32টা আর অরবিটাল সংখ্যা হচ্ছে 16টা। তাহলে এইভাবে আমরা কোনো একটা শক্তি স্তরে কতটা অরবিটাল কতটা ইলেকট্রন সেটা বের করতে পারব। এবার আসো আমরা পরবর্তীতে যে অংশটাতে যাব সেটা হচ্ছে যখন ইলেকট্রন কোনো একটা শক্তি স্তর থেকে, ধরো এইখানে আমাদের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলো। সাধারণত উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে সেক্ষেত্রে শক্তি বিকিরণ হয়, আর নিম্ন শক্তি স্তর থেকে উপর শক্তি স্তরে গেলে সেখানে শক্তি শোষিত হয়। তাহলে শোষিত শক্তি আর বিকিরিত শক্তি আমরা যদি বের করতে যাই, প্রথমে আমরা কিন্তু শক্তি সরাসরি বের করব না। এখানে 2টা শক্তি স্তরের মধ্যে রিলেশনের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা পাই সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আগে বের করব। কি বের করব? আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিব। যেমন বলা আছে যে আমার একটা ইলেকট্রন, আমি আবারও আগের মতো মাঝখানে পজিটিভ, এটা একটা 2টা 3টা 4টা 5টা 6টা অনেকগুলো আঁকলাম। ধরো একটা ইলেকট্রন এখান থেকে লাফিয়ে এখানে আসলো, এটা আমার প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় চতুর্থ পঞ্চম। তাহলে আমরা যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছি সেটা পঞ্চম শক্তি স্তর থেকে ইলেকট্রন লাফিয়ে 2 নম্বর শক্তি স্তরে আসছে। তাহলে যদি বলা হয় পঞ্চম শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন লাফিয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসলে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা বের করার জন্য আমরা যেই সূত্রটা ইউজ করব সেই সূত্রটা হচ্ছে 1/λ = RH × 1/n1² - 1/n2²। এবং ইন্টারেস্টিংলি এইখানে n1 এর মান যেহেতু আমার 5 থেকে 2তে আসছে, তাহলে আমার এখানে n1 এর মান হবে 2 আর n2 এর মান হবে 5। সবসময় আমরা ছোট যেটা আছে মান, দুইটার মধ্যে ছোট যে মানটা সেটাকে n1 ধরবো আর বড় মানটাকে n2 ধরবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের RH এর মান 1.09678 × 10⁻² পার ন্যানোমিটার। এটা দিয়ে 1/2² মানে 4 - 1/5² মানে এই 5² মানে 25 তাহলে এটা দিয়েই আমরা অঙ্কটা করব। এবং
এখানে অঙ্ক যখন আমরা করব ল্যামডা ইকুয়ালস সামথিং ন্যানোমিটার আসবে, ন্যানোমিটার, কারণ যেহেতু আমরা এই ইউনিটটা পার ন্যানোমিটার এককে ধরেছি, তাহলে ন্যানোমিটার এককে আসবে। তো ন্যানোমিটার এককে আসলে আমরা খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারি সেটা কি ইউভি নাকি আইআর নাকি দৃশ্যমান। তবে এখানে যেহেতু আমরা জানি যে দ্বিতীয় শক্তি স্তরের কোনো ইলেকট্রন ফিরে আসলে সেক্ষেত্রে লাইম্যান না বামার সিরিজের উৎপত্তি হয়, এবং বামার সিরিজের রেখাগুলা সেটা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ওইটা আমরা খালি চোখে দেখি। তাহলে আমার এখানে ল্যামডার মান আমার 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে মাস্ট পড়বে। তাহলে আমরা এইটা এত ন্যানোমিটার পেয়ে গেলাম, সেটা কিন্তু অঙ্কের মাধ্যমে করতে হবে। আগেই বলছি -2 দিয়ে করলে এটা সরাসরি ন্যানোমিটার এককে আসবে, কিন্তু অন্য কিছু দিয়ে যে করা যায় না তা না। অন্য কিছু দিয়ে করতে গেলে যেমন আমাদের এইখানে 1.09678 ইন্টু 10⁵ সেন্টিমিটার এটা দিয়ে আমরা করতে পারি পার সেন্টিমিটার। 1.09678 ইন্টু 10⁵ পার সেন্টিমিটার এই এককটা যদি ইউজ করি এখানে, তখন ল্যামডা যখন উল্টে যাবে তখন ল্যামডার মানটা সামথিং সেন্টিমিটার এককে আসবে। তো সেন্টিমিটারে তো আমাদের এই যে দৃশ্যমান কিংবা তার চেয়ে কম বা তার চেয়ে বেশি এগুলোকে আমরা সেপারেট করি না, আমরা ন্যানোমিটার এককে করি। সেই জন্য সেন্টিমিটার আসলে এইটাকে ইন্টু 10⁷ দিয়ে গুণ করলে এটা ন্যানোমিটার হবে, কারণ 1 সেন্টিমিটার সমান 10⁷ ন্যানোমিটার। আবার যদি তুমি এই এককটা 1.09678 ইন্টু 10⁷ পার মিটার এই এককে ইউজ করো, তখন কিন্তু আমাদের ল্যামডার মানটা মিটার এককে আসবে। সেটাকে আবার ন্যানোমিটার করার জন্য 10⁹ দিয়ে গুণ করতে হবে। যাই হোক, এই জিনিসগুলো জানো তোমরা। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ছোট কিছু প্রশ্ন, বিশেষ করে আমার এই আহ্বাব নীতি কী, পাউলির বর্জন নীতি কী, হুন্ডে নীতি কী, আহ্বাব নীতির এই মানে ক্রমটি সঠিক কিনা, কোন কোন মৌলের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। আমরা জানি যে কপার এবং ক্রোমিয়াম এই দুইটা মৌলের ক্ষেত্রে এটা ব্যতিক্রম দেখায়, তাও কি আপ টু 30 অ্যাটমিক নাম্বার, 30 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল আছে তাদের মধ্যে কপার এবং ক্রোমিয়াম ব্যতিক্রম দেখায়। তাহলে এগুলা গেল। এখানে যখন আমার ইলেকট্রন উচ্চ লেভেল থেকে নিচের লেভেলে, তাহলে আগেই বলছি বামার সিরিজ রেখাগুলো দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায় 380 থেকে 780 ন্যানোমিটার, বাট অন্যগুলো 380 থেকে কম হলে সেটা ইউভি হয়, আর 780 থেকে বেশি হলে সেটাকে আইআর বলা হয়। ইউভি রশ্মি জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়, আইআর রশ্মি আমার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে সেই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা, মোটামুটি এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তাহলে আমাদের এই আরএইচের মান অর্থাৎ বসিয়ে আমরা যে কোনো শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা, অরবিটাল সংখ্যা এগুলো সব বের করতে পারি। আমি ছোট্ট দুইটা জিনিস দেখিয়ে আমাদের ইয়েটা শেষ করব। তার মধ্যে একটা হচ্ছে, ধরো এই জিনিসটা আমি আগেও বলেছি যে একটা ইলেকট্রন 5 থেকে 2 আসছে, আরেকটা ইলেকট্রন 4 থেকে 1 আসছে, আরও একটা ইলেকট্রন আমার ধরো 6 থেকে এটা আসছে 3। তাহলে 5 থেকে 2, 4 থেকে 1 এবং 6 থেকে 3 এদের পার্থক্য কিন্তু তিনোটাই সমান। 6 থেকে 3 পার্থক্য 3, 4 থেকে 1 পার্থক্য 3, 5 থেকে 2 পার্থক্য 3। কিন্তু যদি বলা হয় এখানে সবচেয়ে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট রেখা কোনটি বা সবচেয়ে বৃহত্তম রেখা বিশিষ্ট তরঙ্গ কোনটি, তাহলে সেক্ষেত্রে আমরা আগেই জানি যে যখনই ইলেকট্রন 1 নম্বর শক্তি স্তরে ফিরে আসে তখন সেখানে লাইম্যান সিরিজের উৎপত্তি হয়, এবং লাইম্যান সিরিজের উৎপত্তি হলে সেটা সাধারণত আমার ইউভি অঞ্চলে ব্যবহৃত হয়, যা তরঙ্গ দৈর্ঘ্য 380 ন্যানোমিটার থেকে কম। এটা পেয়ে গেলাম আমি। 4 থেকে 1 আসলে লাইম্যান সিরিজের রেখা পাওয়া যায়, লাইম্যান সিরিজ বা মানে ইউভি অঞ্চলে অবস্থিত, এবং ইউভি অঞ্চলের রেখাগুলো 380 ন্যানোমিটার থেকে কম। তারপরে 6 থেকে 3 যেটা আসবে, 6 থেকে 3 যখনই আসবে তখন সেটা পেস্টেন সিরিজের উৎপত্তি হয়। পেস্টেন, লাইম্যান বা আমার পেস্টেন
এবং প্রেসিডেন্সি যে রেখাগুলো আইআর অঞ্চলে অবস্থিত। আইআর অঞ্চলের হচ্ছে 780 ন্যানোমিটার থেকে বেশি। তাহলে আইআর অবরোহিত রশ্মি 780 ন্যানোমিটার থেকে বেশি, অর্থাৎ 6 থেকে 3 আসলে। আবার যেটা আমাদের 5 থেকে 2 যখন আসবে তখন কিন্তু আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে এবং সেটা আমার 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। তাহলে মোটামুটি এই ইয়েগুলো দেখবা তোমরা। তারপরে যেটা আছে আমাদের 3টা নীতি সম্পর্কে একটু হালকা করে বলে নিই। যেমন আমাদের আবহাওয়া নীতি। আবহাওয়া একটা জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে টু বিল্ড আপ, নিচ থেকে উপরের দিকে তৈরি করা। যার শক্তি কম, অর্থাৎ শক্তির ক্রম অনুসারে উপরের দিকে আস্তে আস্তে ইলেকট্রন যাবে। তাই কোনো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রনসমূহ প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে যাবে। এবং এই উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর এটা সাধারণত হিসাব করা হয় n+l এর নিয়ম দ্বারা। তো যার n+l এর মান কম, তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন যাবে। যার n+l এর মান বেশি, সেটার শক্তি বেশি, সেখানে পরে ইলেকট্রন যাবে। কিন্তু দুইটা অরবিটালের যদি এই n+l এর মান সমান হয়ে যায়, যেমন 2p 2 + 1 = 3, 3s 3 + 0 তাও 3, তাহলে এক্ষেত্রে আমার এই দুইটার মধ্যে যদি n+l সমান হয়, সেক্ষেত্রে যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আগে 2pতে ইলেকট্রন প্রবেশ করে তারপর 3sে যাবে। আর অন্যদিকে কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয়, কারণ ক্রোমিয়ামের ক্ষেত্রে আমার 4s1 3d5 হয়, যদিও 4s2 3d4 হয়, কিন্তু ফাইনালি 4s1 3d5 হয়। কেন? কারণ এটা ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলে বেশি স্থিতিশীল থাকে বিধায় সে এস থেকে একটা ইলেকট্রন নিয়ে 3d5 করে স্থিতিশীল অবস্থায় থাকে। তখন এটাই কারণ। এখানে আবহাওয়া নীতিকে ব্যতিক্রম ঘটছে, কারণ আবহাওয়া নীতিতে বলা আছে যে নিম্ন শক্তি স্তর পুরোপুরি পূরণ করে তারপর উচ্চ শক্তি স্তরে যাবে, কিন্তু এখানে তো নিম্ন শক্তি স্তর পুরোপুরি পূরণ করে নাই, সুতরাং এটাই ব্যতিক্রম। আর একইভাবে কপারের ক্ষেত্রেও তাই 4s1 3d10 হয়। সেম ব্যাখ্যা এটার ক্ষেত্রেও দিতে পারবে। তাহলে গেল আমাদের এই জিনিসগুলো। তবে আমি পলির বর্জন নীতি দিয়ে একটু আমি এটা শেষ করব। পলির বর্জন নীতি হচ্ছে, নীতিগুলো তোমাদেরকে একটু ভালো করে মুখস্থ রাখতে হবে, যে কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হয় না। কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হয় না। ধরো তোমাকে বাই চান্স দিল যে বোরন পরমাণুর আমার 3য় এবং 5ম ইলেকট্রনের ক্ষেত্রে দেখাও যে এরা পলির বর্জনীতি অনুসরণ করে। তো পলির বর্জনীতিটা কি? কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই সেম বা সমান হইতে পারে না। সর্বোচ্চ 3টা সমান হলেও 4র্থ কোয়ান্টাম সংখ্যাটা অবশ্যই ভিন্ন হবে। তাহলে এখন দেখো এইটা 3য় এবং 5ম বা আমার যে কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের মান যখন বের করবা, এটা প্রথমে আমি রাফে একটু করে নিব। কীরকম? কারণ বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1 এবং ইন্টারেস্টিংলি আমার 3 নাম্বার ইলেকট্রনটা আছে এখানে, কারণ প্রথম দুইটা ইলেকট্রন এখানে, 3 নাম্বার এবং 4 নাম্বার এখানে, আবার 5 নাম্বার এখানে। তাহলে যেহেতু আমরা 3 এবং 5 বলছি, তাহলে তার জন্য আমার এই 3য় ইলেকট্রন এবং আরেকটা হচ্ছে 5ম ইলেকট্রন। তাহলে দেখো 3য় ইলেকট্রনের জন্য আমার n এর মান 2 হবে, কারণ 3য় ইলেকট্রনটা 2s-এ অবস্থিত, n এর মান 2, তখন l এর মান 0, কারণ l এর মান 0 হলে সেটা s অরবিটাল। l এর মান 0 হলে আমাদের m এর মানও 0ই হয়। কিন্তু যেহেতু আমরা 3য় ইলেকট্রনটা, এখানে দুইটা ইলেকট্রন আছে 1s2 2s2, s-এ দুইটা ইলেকট্রন যাবে, একটা +12 একটা -12। তাহলে যেহেতু আমি প্রথমেই +12টা দিই, পরে -12, তাহলে 3য় ইলেকট্রনটা +12, 4র্থ ইলেকট্রনটা -12। তাহলে যেহেতু 3য় ইলেকট্রনের ক্ষেত্রে লিখতেছি, তাহলে এটা হবে আমাদের +12। এটা +12 -12 যে কোনো জিনিস দিয়ে দিতে পারো, কিন্তু আমরা এই ইয়েটা মেনটেন করব। তাহলে আমার যে 3য় ইলেকট্রনটার যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান আসছে সেগুলো 2 0 0 +12। এবার আসো 2p1-এ যে ইলেকট্রনটা আছে, মানে 5ম ইলেকট্রনটা, তার জন্য n এর মান 2, কারণ 2p-তে 2 আছে। কিন্তু l এর মান এবার কিন্তু আর 0 না 1, কারণ l এর মান 1 কি জন্য? p অরবিটালের জন্য l এর মান 1। এরপরে l এর মান যদি 1 হয়, আমার এখানে -1 0 +1 তিনটা মান আসে।
তো -1 0 + 1 আসলে এখানে তো ইলেকট্রন আছে একটা, তাহলে যে ইলেকট্রনটা আসবে সেটা -1এই বসবে এবং সেটার জন্য আমরা +½ দিতে পারি। তাহলে দেখো তো আমার এই দুইটা ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা মিলে গেছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা মিলে গেছে, কিন্তু সহকারী এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দুইটা ভিন্ন ভিন্ন। সুতরাং এরা পলির বর্জনীতি অনুসরণ করে। তাই এইভাবে আমাদের বাকি এগুলো আমরা ওই সুন্দর করে ওই নিয়ম অনুযায়ী করব, যে কোন ইলেকট্রন কোনভাবে মানে তার মান কত কোনটা, এই নিয়মটা ফলো করব। এবার হুন্ডের নীতিতে আসো। হুন্ডের নীতি মূলত এস অরবিটালের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, সেটা পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই হুন্ডের নীতিটা কি? নীতিটা আগে আমাকে জানতে হবে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকবে। তাহলে এই যে অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকার যে ব্যাপারটা, সেটা আমরা একটু এক্সপ্লেন করি। যেমন ধরো তোমার বলা আছে যে আমি ডি অরবিটালে ধরো 6টা ইলেকট্রন আছে, D6। আমরা জানি যে প্রত্যেকটা অরবিটালে ডি মানে যে কোনো অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, পি এক্সে 2টা, পি ওয়াইতে 2টা, পি জেডে 2টা, সেই হিসেবে 6টা। এখন ডিতে যখন 6টা ইলেকট্রন যাবে তখন সেটা আমরা এটা 4টা কোয়ান্টাম সংখ্যা, 4টা না, এটা 3টা কোয়ান্টাম সংখ্যার মানের মাধ্যমে আমরা কীভাবে দেখাবো সেটা দেখো। তাহলে হুন্ডের নীতি বলা আছে সমশক্তি সম্পন্ন, ডি এর কিন্তু 5টা অরবিটাল আছে। তাহলে সেই 5টা অরবিটাল আমরা যখন বক্স পদ্ধতিতে আঁকবো, তাহলে দেখো এইখানে 1 2 3 4 5, তাহলে 5টা অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে, ইলেকট্রন আছে কিন্তু 6টা, তাহলে প্রথমে একমুখী স্পিনের ইলেকট্রনগুলা একটা 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 করে প্রবেশ করবে। কি? একমুখী স্পিনের ইলেকট্রনগুলো প্রথমে একটা একটা করে প্রবেশ করবে। 5টা ইলেকট্রন যাওয়ার পরে ষষ্ঠ ইলেকট্রনটা আবার প্রথম শক্তি স্তরে এসে তার বিপরীত দিক থেকে প্রবেশ করবে এবং দুটি স্পিন ভিন্ন হবে, আগেরটা ঊর্ধ্বমুখী, পরেরটা নিম্নমুখী। তাহলে দেখো D6-এ আমার 1 2 3 4 4টা বিজোড় ইলেকট্রন আছে, সর্বোচ্চ বিজোড় ইলেকট্রন। কারণ D6-এ যদি আমি দুইটা করে দিতাম তাহলে কিন্তু সেটা হইতো না, কারণ আমার এই ইয়েটা মেনটেন করা লাগবে যে হুন্ডের নীতিতে বলা আছে কোনো পরমাণুতে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে। এটাই হুন্ডের নীতি। তাহলে পাউলির বর্জনীতি, হুন্ডের নীতি, আউফবাউ নীতিগুলো সবগুলো জানলাম। আর আমাদের এই যে লাইম্যান, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, এই সিরিজগুলো একটু ভালো করে দেখব। অনেক সময় এমনও আসতে পারে, যেমন ধরো বলা আছে আমার বামার সিরিজের একটা রেখার, বামার সিরিজ মানে আমরা জানি যে সেখানে N1 এর মান 2, তাহলে N2 এর কিন্তু বিভিন্ন মান হইতে পারে, N2 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে। কিন্তু যদি তোমাকে বলে দেয় যে বামার সিরিজে একটি আমার এই যে 436 ন্যানোমিটারের একটা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া গেল, 436, এটা জাস্ট আমি এমনিতে আইডিয়া করে দিলাম। এখন 436 ন্যানোমিটার, তার মানে অর্থাৎ আমার এই সমীকরণে 1/λ = RH × 1/n1² - 1/n2²। এই সূত্রতে আমরা যদি ফেলি তাহলে সেক্ষেত্রে এই যে এইখানে যেটা আছে, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ আমাদের ল্যামডার মানটা এই যে 436 ন্যানোমিটার, RH এর মান বসাইলাম ন্যানোমিটার এককে, N1 এর মান আমি পাবো N1 কিন্তু N2টা দেওয়া নাই। তখন N2টা বের করে যে সেটা N2টা যদি কোনো একটা শক্তিস্তর 3 4 5 যে কোনো শক্তিস্তর থেকে আসলে সেটা N2 এর মান হবে, কিন্তু সেটা অনেক সময় ভগ্নাংশ বা দশমিকে আসে, সেটা নিয়ারেস্ট ফিগারটা ইয়ে করবা। যেমন 4.0096 আসছে, তার মানে সেটা 4। আবার 3.9875 আসছে, তার মানে সেটা অ্যাকচুয়ালি 4, 3.98 আসছে। তো সেটা সাবধানতা অবলম্বন করবে এবং এটাই হচ্ছে আমাদের কি হুন্ডের নীতি। তাহলে এই কয়েকটা নীতির আলোকে আমাদের জিনিসগুলো দেখতে হবে। পলির বর্জনীতি, হুন্ডের নীতি, আউফবাউ নীতি সবগুলা নখদর্পণে থাকতে হবে। তারপরে এই যে আমরা কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন। আবার যদি এমন হয় যে ধরো এখানে ক্ষুদ্রতম রেখার তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং শক্তির মান নির্ণয় করো, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তো আমি এই সূত্র দিয়ে করতে পারবো, 1/λ = RH। কিন্তু এরপরে আবার কম্পাঙ্ক বের করতে হলে নিউ =
c/λ এই সূত্র দিয়ে করতে হবে। আবার তরঙ্গ সংখ্যা যদি বলে 1/λ দিয়ে করতে হবে। আবার শক্তির মান যদি বলে তাহলে ইকুয়ালস h × c/λ এই ইকুয়েশনে যেতে হবে। তাহলে এইভাবেই আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারবো। তো আমার আর খুব বেশি কথা না বাড়িয়ে আমরা জাস্ট প্রথম থেকে বিশেষ করে বোর্ডের কোশ্চেনগুলো, এগুলো বোর্ডের কোশ্চেন, যেখানে শক্তি স্তরকে এই শক্তি স্তরে কতটা অরবিটাল, কতটা ইলেকট্রন, আবার ইলেকট্রন যখন লাফিয়ে যায় তখন বিকিরণ বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য বা শোষণ বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য এগুলো বের করতে বলে। তাহলে সেগুলো সব কিছু আশা করি তোমরা পারবে। তো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক। খুদা হাফেজ।